উঠল, যার দৃষ্টিতে আমার স্ত্রী আর বোন টাকার বিনিময়ে মানুষের সাথে রুমে যায়, সেই রাজনীতির বাচ্চারে ডাকেন। তাই তো মানুষ ছাড়া অন্য কিছুর সাথে রুমে না পাঠানো অবধি আমার শান্তি হবে না। আশরাফ নামের ছেলেটা বাহিরেই দাঁড়িয়েছিল। সম্ভবত বিপদ আঁচ করতে পেরে বাবাকে বারবার কল করছিল সে। অফিসের ভেতর থেকে ডাক পড়ায় ভেতরে এলো সে। উৎসের সামনে এসেই দাঁড়ালো। ভেতরে কিংবা মুখে কোনো অনুশোচনার ছাপ নেই। সে উল্টো ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, আপনার ভয়ে তো কাঁপছি আমি। উৎস ফিচেল হেসে বলল, শুধু কাঁপাকাঁপি কেন? তুমি চাইলে তোমার প্যান্ট ভেজারও ব্যবস্থা করে দিতে পারি সোনা। আশরাফ দাঁতে দাঁত চেপে উৎসের দিকে তাকালো। উৎসব পরক্ষণের ধমকের সুরে বলল, চোখ রাঙানো একদম সহ্য করব না। চোখ নিচে, একদম নিচে। মেয়েদের রাস্তায় উত্ত্যক্ত করবি, আবার মিথ্যে অপবাদে থানার কেসে ফাঁসিয়ে দিবি। ক্ষমতার বলে সবকিছু এতই সস্তা নাকি? বাপের ক্ষমতা আছে, বাপ সব সামলে নেয় বলে ছেলে এমন হতচ্ছাড়া? দুনিয়াকে মামার বাড়ির মোয়া ভাববি? শালার ঘরে শালা। বাড়াবাড়ি করছেন কিন্তু। আমি কি সেটা এখনো বুঝতে পারেননি? উৎস ঠোঁট কামড়ে তাচ্ছিল্য করে বলল, তুই আমার বাল। রিশাকে ডাকলো উৎস। রিশার সাথে নিতু এগিয়ে এলো। দুজনে চুপচাপ। তবে রিশার মুখে ভয়ের ছাপ থাকলেও নিতুর মুখে তা বিন্দুমাত্র নেই। উৎস রিশার হাত ধরে সামনের দিকে টেনে নিয়ে এলো। আশরাফের সামনে দাঁড় করিয়ে বলল, কি কি করছে ও? রিশা আমতা আমতা করে জবাবে বলল, আজে বাজে কথা বলছে। একদম শরীর ঘেঁষে দাঁড়িয়েছিল। একটা মেয়েকে বিরক্ত করতে যা যা করতে হয় সবই করেছে। জুতা খোল। হ্যাঁ, উৎসের কথায় অবাক চোখে তাকালো সবাই। উৎস পুনরায় বলল, জুতা খুলে ওর গালে 3টা সম্মান দিবি। অফিসার এবার একটু ইতস্তত করতে করতে বলল, স্যার, থানার মধ্যে এসব না করলে হয় না? উৎস হ্যালো সবাই, মোসবাটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি, এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোস্ট বেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোস্ট ব্যাটে বিকাশ, নগদ, পকেট, উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন মেথডসের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রয়াল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন অ্যাভেলেবেল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিউচার্স এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। এটা সম্মান দিবি। অফিসার এবার একটু ইতস্তত করতে করতে বলল, স্যার, থানার মধ্যে এসব না করলে হয় না? উৎস তেজি গলায় বলল, আপনারা যে থানার বাইরে ক্ষমতাবানদের কথায় সত্যি মিথ্যা যাচাই না করে যা ইচ্ছে করেন সে বেলায়, আমার কি এখন অন্যায় রুখে দিতে ইউনিফর্মে আসতে হবে? অফিসার আর কিছুই বলল না। উৎস ঋষাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফের বলল, রিশা, থাপ্পড় লাগা ওরে। আশরাফ কটমট চোখে অফিসারের দিকে তাকাচ্ছে। বারবার অফিসার সমানে চোখ নামিয়ে নিচ্ছে। ঋষার মনে পড়ল বিকেলের সেই দৃশ্য। গা ঘিন ঘিন করে উঠল যেন। শরীরের একটা ঝাঁকুনিও হলো। দেরি না করে উৎসের কথা মতো সাহস দেখিয়ে বসিয়ে দিল একটা থাপ্পড়। আশরাফ গালে হাত দিয়ে অবাক চোখে ঋষার দিকে চাইল। তার দিকে তেড়ে যেতেই ঋষাকে আড়াল করে মাঝে গিয়ে দাঁড়ালো উৎস। আশরাফ উৎসকে উদ্দেশ্য করে বলল, আগুন নিয়ে খেলা শুরু করেছিস, এর দাম তোকে দিতেই হবে। সব শেষ করে দিব আমি। আমার বাবাকে চিনিস না তুই। হুমকি ধামকিতে কোনো কাজ হবে না। অনেকদিন কোনো খেলোয়াড়ের সাথে খেলি না, জোশ হারিয়ে গেছে। পারলে কিছু করে দেখা, নিজের বলে বা বাপের বালের জোরে। মুহূর্তের মধ্যেই থানার ভেতরে প্রবেশ করলো 3জন লোক। একজনের পাশে দুজনই পিছু এলো। দরজার দিকে আশরাফকে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলতে দেখে মাছুরজন বলে উঠল, কি হয়েছে আব্বা? আশরাফ নিজের বাবাকে থানায় দেখে একটু স্বস্তি ফিরে পেল যেন।
উৎসের দিকে তাকিয়ে ঠোঁট পাকিয়ে হাসলো সে। বাবার দিকে পা বাড়াতে উৎস ঘুরে তাকালো। সাথে সাথে আশরাফের বাবা মোহসিন সাহেব হেসে বলে উঠলেন, আরে উৎসব স্যার যে, আপনি এখানে আছেন কেমন? অনেক দিন পর দেখছি। থেমে গেল আশরাফ। বাবার মুখের দিকে চেয়ে আবার উৎসকে দেখতে থাকলো। উৎস নিচু এবার হাসলো। মহসিন সাহেবের সাথে করমর্দন করে বলল, আপনার ছেলে? হ্যাঁ, ও কিছু করছে? পুরুষের 4টা বিয়ে অবধি জায়েজ আছে, একটা আপনার ছেলে নাও চলতে পারে। হয়তো দেখা গেল ঘরে বউ রেখেও বাইরে চলে এলো মেয়েদের গা ঘেঁষে দাঁড়ানোর জন্য, ওড়না টেনে ধরার জন্য। কাম দেখা দিল, রেপও করে ফেললো। আর এসবের সাথে যদি আমার মতো মানুষ জড়িয়ে যায় তাহলে তো ছেলেকে আর খুঁজে পাবেন না। ঘরে বউ নেই বলে বাইরের মেয়েদের বিরক্ত করে বেড়াচ্ছে। তাই বলছি কি, ছেলেকে প্রয়োজনে 4 জনের সাথেই বিয়ে দিয়ে দেন, যেন একটাকে ভালো না লাগলে অন্যগুলোকে ভালো লাগে। বাইরের মেয়েগুলো যেন শান্তিতে চলতে পারে। মহসিন সাহেব রাগে চুপ করে ছেলের দিকে তাকালেন। আশরাফ পিছেও বাবার দিকে তাকিয়ে আছে। অন্য কেউ উৎসের কথাগুলো বলার সাহসী পেত না কোনোদিন। তার আগেই তার বাবা তার অবস্থা খারাপ করে ফেলতো, কিন্তু আজ তার অন্যথা দেখে একটু অবাক হচ্ছে। মহসিন সাহেব বললেন, আজকের দিন দেখার জন্য তোকে পিলে পুষে বড় করেছে আমি। মেয়েরা সম্মানের মানুষ, তাদের মাথায় করে রাখতে হয়। যা ওনাদের কাছে থেকে আর স্যারের কাছে ক্ষমা চা। মোহসিব সাহেব অফিসার এবং উৎসের সাথে বেশ কিছুক্ষণ কথা বললেন। যাওয়ার পূর্বে ছেলেকে বললেন উৎসের কাছে সরি বলতে বললেন। ছেলে মাথা নত করতে নারাজ। মোহসিন সাহেব ছেলেকে ঠেলে পাঠালেন উৎসর কাছে। মারে শক্ত করে বললেন, জলদি ভুল স্বীকার করে চলে আসবি। আমি তার সাথে কোনো ঝামেলা চাই না। আর কোনো মেয়ে পেলি না রাস্তায়, এদের চোখে বলল হতচ্ছাড়া। আশরাফ মাথা নত করতে নারাজ। উৎসর সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে উঠল, জানি না বাবা পোলটি কেন খেলো, তবে ভবিষ্যতে কখনো না কখনো আমি আপনাকে দেখে নিব, মনে রাখবেন। উৎস মৃদু হেসে আশরাফের কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার হুমকিতে আমি ভয়ে থরথর করে কাঁপছি। এই রে, প্যান্টও ভিজে গেল, খুলে দেব? মহাশয় যদি পরিষ্কার করে দিতেন একটু দয়া করে। আশরাফ কটমট করে চাইল। এদিক ওদিক তাকিয়ে দেখে পুনরায় উৎসের দিকে ফিরে বলল, দেখে তো আমি নেবই আপনাকে। উৎস ফের ফিসফিস করে বলে উঠল, কি দেখবি? ভালো কিছু তো দেখবি না? একটা ছবি তুলে নিয়ে যা আমার। দিনে 3 বেলা করে নিয়ম করে দেখিস। উৎস নিতু এবং রেশাকে নিয়ে বেরিয়ে এলো থানা থেকে। উৎস গাড়ি নিয়ে চলে এসেছিল। রেশা গিয়ে পেছনের সিটে বসলো। নিতুর সাথে যাবে তখনই উৎস বলে উঠল, আমাকে কি ড্রাইভার ড্রাইভার লাগছে? দুজনেই গলা বিধে পিছনের সিটে গিয়ে বসছো কেন? নিতু আর রেশার সাথে না বসে সামনের সিটে গিয়ে বসলো। এক মুহূর্ত দেরি না করে উৎসই বা ড্রাইভ শুরু করে দিল। রেশা খানিকটা ভীত সন্ত্রস্ত গলায় শুধালো, ভাইয়া, আর কেউ জেনেছে এই ঘটনা? উৎস একবার নিতুর দিকে চাইলো, তারপর রেশাকে উদ্দেশ্য করে বলল, আজকের এই ঘটনার কথা বাড়িতে কেউ জানলে তোকে আর বের হতে দেবে বলে মনে করেছিস? রেশা মাথা নিচু করে বলল, এজন্যই জিজ্ঞেস করছি। কেউ জানে না। আপনারাও কেউ গল্পে গল্পে বাড়িতে কাউকে বলিয়েন না। বলবো না। নিতু রেশাকে আশ্বস্ত করে বলল, তুমি এত চিন্তা করছো কেন? এত চিন্তা করো না, কিছু হবে না। বাসায় যেহেতু কোনো কিছু বলা হয়নি, সুতরাং পরিবেশ স্বাভাবিক রইল। প্রতিদিনের মতোই আমেজ কাটলো সময়টা। বাড়িতে মানুষ বেশি হলে মানুষও আনন্দ বেশি হয়। উৎসের খালা বাড়ির যেন তারই প্রমাণ। ভাই বোন, বাড়ির বড়রা, বউয়েরা, খাওয়া দাওয়া, আড্ডা সব কিছুতেই মুক্ত মনা ভাবে উপস্থিত থাকে। পরবর্তী 2 দিন বাড়ির মানুষের সাথে উৎস আর নিতুরও খুব ভালো কাটলো। নিতু সাধারণত এত মানুষের মধ্যে এভাবে সময় খুব একটা কাটানো হয়নি। মিশুকে স্বভাবের খানিকটা হলেও মনের মতো মানুষ পায়নি সে। বন্ধু বলতে বর্তমানে শুধু একজনই, আর সে হচ্ছে বন্যা। নিয়ম করে প্রতিদিন কথা না হলে বলার মতো কিছু ঘটলেই
মুহূর্তের মধ্যেই তাকে কল করতে কোনো রূপ দ্বিধারূপে পড়তে হয় না তাকে। জীবনে হয়তো প্রত্যেকেরই এমন একটা বন্ধু থাকা প্রয়োজন, অন্তত মনের ভারী ভাবটা হালকা করে নেওয়া যায়। ফরিনা বেগম, উৎস এবং নিতু তিনজনই বাসায় ফিরেছে গত রাতে। কয়েকদিন বাসায় ঠিকমতো না থাকায় অপরিষ্কার হয়ে রয়েছে। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যাওয়ায় বাসা পরিষ্কারের কাজ করা সম্ভব হয়নি। রাতে শুধু সহজ কিছু রান্না করে তিনজন খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। নিতু আজ সকাল ঘুম থেকে উঠেছে। প্রথমে রান্নাঘরটা পরিপাটি করে নাস্তা বানিয়ে নিল। টেবিলে সাজিয়ে ঘুরে দেখলো নাস্তার সময় এখনো হয়নি, সুতরাং এখনো কিছু কাজ করে নেওয়া যাবে। নিতু ভাবনানুযায়ী কাজ শুরু করে দিল। গতকাল থেকে মায়ের কথা খুব মনে পড়ছে নিতুর, যদিও একদিন অথবা 2 দিন পর পর মায়ের সাথে কথা হয়, তবুও মাকে বেশ কিছুদিন দেখে না সে। আগে মাকে না দেখে বছরও পেরিয়ে গেছে, এত খারাপ লাগেনি, কিন্তু এখন মাস পেরিয়ে যাওয়াতে বুকের ভেতরটা টনটন করছে। ইচ্ছে করছে মায়ের কোলে মাথা রেখে শান্তিতে একটু ঘুমোতে, মায়ের হাতে রান্না করা নিজের পছন্দের খাবারগুলো খেতে। নিজের না বলা অনেক কথা আজ মাকে বলতে ইচ্ছে করছে। গত রাতে কথায় কথায় নিতু উৎসকে বলেছিল মায়ের কথা। তার মায়ের যখন দ্বিতীয় বিয়ে হলো, তার প্রায় 1 বছর পর থেকেই বিভিন্ন কারণে মায়ের সাথে দূরত্ব তৈরি হয়। মাকে সেরকম কাছে পাওয়া হয়নি, আবার কিছু সময় মা কাছে আসতে চাইলেও নিচেই বাধা দিয়েছে। একটু বড় হতেই মায়ের সাথে শত শত কিলোমিটার এর দূরত্ব তৈরি হলো। বাহিরে পড়াশোনার জন্য যাওয়ার পর ইচ্ছে হলে কখনো কল করতো, আবার ইচ্ছে না হলে করতো না। এভাবেই তো কেটেছে জীবনের অনেকগুলো বছর, কিন্তু সেদিনের ঘটনার পর থেকে মায়ের মমতা সে বুঝতে পেরেছে। এখানে আসার পর বন্যার কাছে থাকাকালীন প্রতিদিন মা খোঁজ খবর নেয়, সাবধানে থাকতে বলে। কথা বলতে বলতে অনুশোচনা থেকে কেঁদে ফেলে, মেয়ের কাছে বারবার মাপ চায়। ঋতু আর কঠোর থাকতে পারে না। এখন তো মাকে ছাড়া থাকতেও তার বড্ড কষ্ট হচ্ছে। এত মায়া মায়ের প্রতি কিভাবে আর কবে জন্মালো কে জানি। মায়ের কথা ভাবতে ভাবতে হাতের কিছু কাজ সেরে নিল নিতু। উৎসব সকালে হাঁটতে বেরিয়েছিল। প্রায় প্রতিদিনই ঘন্টাখানেকের মতো হেঁটে বাসায় এসে বাসার সামনের দিকটায় কিছুক্ষণ ব্যায়াম করে নেয়। উৎস আজ নিতুকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু হাতে কাজ থাকায় সে যেতে পারেনি। উৎস বাসায় ঢুকে নিতুকে কাছে ব্যস্ত দেখে এগিয়ে এসে একটু রুক্ষভাষী হলো। তোমাকে সকাল সকাল এসব কে করতে বলেছে? ধীরে ধীরে করা যেত না? তাছাড়া আমি তো বাসায় আছি, গোসলের আগে সব করে দিতাম। নিতু আপাতত কাজ বন্ধ রেখে মৃদু হেসে উৎসর দিকে চাইল। ফ্লোর মুছতে পারবে? হ্যাঁ, মুছে দেব। নিতু মজার স্বরে বলে উঠল, না না না, ফ্লোর না হয় আমি মুছে ফেলবো। আজ তোমাকে দিয়ে ওয়াশরুম পরিষ্কার করাবো। উৎস নিতুর কাছে এসে বলল, সংসারের সব কাজ জানা আছে, করতেও হয়, সো ডোন্ট ওয়ারি। নিজের ভাগ্যকে 101টা চুমু দিতে ইচ্ছে করছে। কেন? এই যে এত ভালো একটা বর জুটেছে ভাগ্যে, সেজন্য। ভাগ্যকে চুমু না খেয়ে বরকে চুমু খান, বর খুশি হবে। নিতু নিচে রুমের দিকে রওনা দিল। ফ্রেশ হতে হবে তাকে, শরীর জামা কাপড়ে ময়লা আটকে আছে, বারবার হাঁচিও হচ্ছে। সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, আপাতত সকালের নাস্তা খান, চুমুর কথা পরে ভাবা যাবে। জি জি, তাড়াতাড়ি নাস্তা দিন, আমার আবার আজকে একটু বাইরে কাজ আছে। থেমে গেল নিতু, পেছনে ঘুরে শুধালো, ছুটিতে বাসায় এসে আপনার আবার এত কি কাজ? বাসায় ফিরলেই টের পাবে। এখন কেন নয়? কারণ আছে, চলো এখন। না বললে আমি কিছুতেই যাব না এখান থেকে। তুমি নিচ থেকে না গেলে আমি কোলে তুলে নিয়ে যাব। আম্মা কোনোভাবে দেখে নিলে লজ্জা তোমারই পেতে হবে। বলো, যাবে নাকি তুলে নেব? নিতু 2 হাত বাড়িয়ে দিল উৎসর দিকে, বলল, হেঁটে যেতে ইচ্ছে করছে না, প্লিজ কোলে নিন।
উৎস আর সময় নষ্ট করলো না, এদিক ওদিক খেয়াল না এনে দুটো সিঁড়ি উপরে উঠে নিতুকে কোলে তুলে নিল। নিতু কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না, সে শুধু নিজেকে সঠিক অবস্থানে রাখতে উৎসকে ধরে রাখলো আলগোছে। সিঁড়ি ভেঙে উপরে উঠতে উৎসকে স্বাভাবিক রেখে দেখে কিঞ্চিত অবাক হলো নিতু। চেয়ে রইল তার মুখের দিকে। উৎস সামনের দিকে চেয়ে রুমের দিকে হাঁটতে হাঁটতে বলল, এভাবে দেখছো কেন? পুরুষ মানুষকে এভাবে দেখতে লজ্জা লাগে না? নিতু মুখ বাঁকিয়ে দৃষ্টি নত করলো। তুমি তো আর পরপুরুষ নও যে তোমাকে দেখতে পারবো না। তোমাকে দেখলে তোমার বউ আমার চুল ধরে টেনে সারাদিন পাক খাওয়াবে। উৎস হেসে বলল। তার মানে আমাকে কেউ এভাবে দেখলে তুমি এসব করবে? নিতু বেশ কনফিডেন্সের সাথে বলল, অবশ্যই, তবে এর চেয়েও বেশি কিছু করতে পারি। রুমে ঢোকে খাটের কাছাকাছি এসে নিতুকে নামিয়ে দিল উৎস। মেঝেতে পা রাখতেই নিতু বলে উঠল, এখনই কেন নামিয়ে দিলে? আরো কিছুক্ষণ রাখতে ভালোই তো লাগছিল কোলে উঠে থাকতে। উৎস কপালে হাত দিয়ে বলল, তোমাকে 1.5-2 ঘন্টা কোলে করে রাখা কোনো ব্যাপার না, কিন্তু আমার হাতে সময় নেই। তৈরি থাকো, প্রয়োজনে সারা রাত কোলে করে ছাদে হাঁটাহাঁটি করব। হ্যাঁ, আর পাশের বাসাগুলো থেকে ভূত ভেবে পাথর ছুড়বে। ভূতকে মানুষ পাথর ছোড়ে না, ভয় পেলে জানালা বন্ধ করে ঘুমিয়ে যাবে। ডোন্ট ওয়ারি। উৎস ফ্রেশ হতে যেতে যেতে বলল, আমি আগে ফ্রেশ হয়ে আসছি, তারপর তুমি যেও। দুজনের ফ্রেশ হওয়া হলে একসাথে নিচে যাব। নিতু একপাশে মাথা নেড়ে বলল। ঠিক আছে। সকালে নাস্তা শেষ করে উৎস বেরিয়েছে। এই সুযোগে নিতু টুকটাক বাড়ির সব কাজ শেষ করেছে। আজ কাজ শেষ করতে করতে বড্ড ক্লান্ত সে। শরীরটা ম্যাশ ম্যাশ করছে। সব ময়লা যেন পরিষ্কার হওয়ার সাথে সাথে নিতুর শরীরে এঁটে বসেছে। কিছুক্ষণ পর পর শরীরটা চুলকাচ্ছে। তাড়াতাড়ি দুপুরে রান্নাটাও বসাতে হবে, সেই ভাবনা মাথায় রেখেই তাড়াতাড়ি করে গোসলে গেল নিতু।